শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। উত্তর লস্করতলা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আমি প্রতিভা কর্মকার, রসক পদার্থবিদ্যা। চলো আজকে তাহলে আমাদের পড়া আমরা শুরু করি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের কিছু অংশ আমরা পড়েছি। আজকে আমরা বাকি কিছু পড়ব। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। আমরা গত ক্লাসে দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়ব এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। তাহলে দেখো যে এক স্থির বিন্দু পদ্ধতি, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে স্থির বিন্দু হচ্ছে একটি। দুই স্থির বিন্দুতে আমরা দুইটি স্থির বিন্দু পেয়েছিলাম, একটি হচ্ছে বাষ্পবিন্দু আর একটি হচ্ছে বরফ বিন্দু। আর এখানে স্থির বিন্দু যেটা হচ্ছে সেটা হলো যে পদ্ধতিতে পানির ত্রৈধ বিন্দুকে আদর্শ স্থির বিন্দু ধরা হয়। পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু কাকে বলে সেটা আমরা একটু জেনে নেই। পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দুকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারবো যে যে বিশেষ তাপমাত্রা ও চাপে যে বিশেষ তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ বিশুদ্ধ পানি ও সম্পৃক্ত জলীয় বাষ্প তাপীয় সাম্য অবস্থায় অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলা হয়। ত্রৈধ বিন্দু বলে। তাহলে পানির ত্রৈধ বিন্দু কি এটা আমরা জানলাম। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এই তাপমাত্রার এত অংশকে 1/273.16 কেলভিন, 16 অংশকে কি বলা হয়? 1 কেলভিন। তাহলে 1 কেলভিন কাকে বলে সেটা আমরা জানলাম। এখন হচ্ছে যে এক স্থির বিন্দু পদ্ধতিতে কোনো পদার্থের তাপমাত্রামিতিক ধর্ম পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে কি পেলাম? যে এক স্থির বিন্দু পদ্ধতিতে কোনো পদার্থের তাপমাত্রামিতিক ধর্ম পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে ধরা যাক যে T1 ও T2 কেলভিন তাপমাত্রায় কোনো পদার্থের তাপমাত্রামিতিক ধর্ম যদি ধরো x1 ও x2 হয়, হ্যাঁ, যদি হয় আমরা লিখতে পারবো কি তাপমাত্রামিতিক ধর্মের পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে T1 সমানুপাতিক T1 হবে, x1 হবে, T2 সমানুপাতিক হবে x2। এটাকে আমরা লিখতে পারি
T1 বাই T2 ইকুয়াল টু হবে x1 বাই x2। তাহলে টি এখন ধরো এখন যদি T1 ইকুয়াল টু টি ধরি, এটাকে কি নির্ণয় করতে হবে পরম তাপমাত্রা। এটা হচ্ছে নির্ণেয় তাপমাত্রা। T2 ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি TR। এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এবং টি ও TTR তাপমাত্রায় মিতিক ধর্ম তখন কি হবে, তো তাপমাত্রা মিতিক ধর্ম হবে, তাপমাত্রা মিতিক ধর্ম হবে x1 ইকুয়াল টু x এবং কি হবে x2 ইকুয়াল টু xTR। যদি এত হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, T বাই TTR ইকুয়াল টু হচ্ছে x বাই xTR। সুতরাং পরম তাপমাত্রা T, যেটা আমাদের নির্ণয় করতে হবে, নির্ণয় তাপমাত্রা বের করতে পারবো, ইকুয়াল টু x বাই xTR একটি ইন্টু কত TTR। এই TTR এর মান হচ্ছে কত, তৈলবিন্দু তাপমাত্রা কত 273.16 কেলভিন। এটাকে আমরা কি লিখতে পারি, x বাই xTR ইন্টু 273.6। তাহলে এক স্থিরবিন্দু পদ্ধতিতে আমরা কি তাপমাত্রা পরিমাপ করতে পারবো, পরম তাপমাত্রা বের করতে পারবো। এটি হচ্ছে এক স্থিরবিন্দুতে তাপমাত্রা পরিমাপের মূল নীতি। তারপর আমরা আরেকটা নতুন বিষয় জানব, সেটা হচ্ছে তাপগতীয় সিস্টেম। আমাদেরকে এটা জানতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যখন পড়বো এটা দরকার হবে। আমরা আগে সিস্টেমটা কি সেটা জানি। তাহলে তাপগতীয় সিস্টেম বা থার্মোডাইনামিক্যাল সিস্টেম কি সেটা একবার জানি। যে সিস্টেম হলো যে কোনো বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট পরিমাণ বস্তুকে তাপগতীয় ব্যবস্থা বা তাপগতীয় সংস্থা বা সিস্টেম বলা হবে। আমরা সাধারণত পদার্থের একটি অংশকে আলাদা করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি। তা সম্পূর্ণ একটা অংশ নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না বা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না, তখন আমাদেরকে কিছু অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই সীমাবদ্ধ যে অংশটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, সেই অংশটাই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা সংজ্ঞায়িত করলে কিভাবে বলবো, যে কোনো বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট পরিমাণ বস্তুকে তাপগতীয় ব্যবস্থা বা তাপগতীয় সংস্থা বা সিস্টেম বলে। যেমন সিস্টেমের উদাহরণ আমরা বলতে পারি যে পিস্টনযুক্ত সিলিন্ডার বা বেলুনে আবদ্ধ গ্যাসকে এটি সিস্টেম বলা যেতে পারে। আর প্রত্যেকটা সিস্টেমের কি থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে, ভর থাকবে এবং অন্তস্থ শক্তি থাকবে। তাহলে সিস্টেমের কি থাকবে, নির্দিষ্ট একটা ভর থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে, সিস্টেমের থাকবে একটা নির্দিষ্ট আয়তন থাকবে, তারপর ভর থাকবে, আর কি থাকবে, অন্তস্থ শক্তি। এই তিনটি জিনিস একটা সিস্টেমে থাকতে হবে। তাহলে কয়েক ধরনের সিস্টেমের সম্পর্কে আমরা একটু জানি। প্রথম হচ্ছে উন্মুক্ত বা ওপেন সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। এই সিস্টেমে ভর এবং শক্তি উভয়ই কি বিনিময় করবে। আরেকটি হচ্ছে বদ্ধ বা
ক্লোজ সিস্টেম। যে সিস্টেম শুধু পরিবেশের শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বলা হবে বদ্ধ সিস্টেম। এখানে শুধু ভরের বিনিময় হবে, শক্তির বিনিময় হবে কিন্তু ভরের বিনিময় হবে না। এখানে উন্মুক্ততে কী হবে, ভর এবং শক্তি উভয়ই বিনিময় করবে, আর বদ্ধতে শুধু শক্তির বিনিময় করবে, পরিবেশের সাথে শুধুমাত্র শক্তির বিনিময় হবে। আর এটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। যে সিস্টেম পরিবেশের দ্বারা মোটেই প্রভাবিত হয় না, অর্থাৎ পরিবেশের সাথে ভর ও শক্তি কোনো কিছুই বিনিময় করে না, তাকে বলা হবে বিচ্ছিন্ন সিস্টেম। এখানে ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করবে না, এটাকে বলা হবে বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আরেকটা নতুন জিনিস এখানে কিন্তু আমাদের দরকার সিস্টেমে, দেখো অন্তস্থ শক্তি কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে অন্তস্থ শক্তি সম্পর্কে চলো আমরা একটু জানি। অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি এটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। দেখো যে শক্তির বিনিময়ে কাজ সাধিত হয়, তাই না? এটা তো আমরা অনেকবার পড়েছি, অনেকবার জেনেছি। তাহলে যে কাজ করতে সবসময় কি শক্তির প্রয়োজন হয়, যেমন ইঞ্জিনে তাপ শক্তির বিনিময়ে যান্ত্রিক শক্তি পাওয়া যায়, তারপরে হচ্ছে যে তড়িৎ মোটর শক্তির বিনিময়ে কাজ করে, তারপরে চৌম্বক শক্তি, আলোক শক্তি, এগুলো কোনো বস্তু সিস্টেম বা সামগ্রিকে কি গতিশক্তি বিভব শক্তি থাকে। তাহলে দেখো ঘড়ির কাঁটা যে ঘোরে, ঘড়ির স্প্রিংয়ের যে বিভব শক্তি সেটার বিনিময়ে কিন্তু ঘড়ির কাঁটা ঘোরে। আবার দেখো যে নৌকার পালে বাতাস লেগে কিন্তু নৌকা চলে, তাহলে এখানে কি বায়ুর গতিশক্তি কাজ করছে। তাহলে কাজ হয় সম্পূর্ণ গতিশক্তি এবং বিভব শক্তির সমন্বয়ে হয়। অন্তস্থ শক্তিটাও হচ্ছে যে গতিশক্তি এবং বিভব শক্তির সমন্বিত রূপ। প্রত্যেকটা সিস্টেমেই কি থাকে, অসংখ্য অণু এবং পরমাণু থাকে। তাহলে আণবিক গতিতত্ত্ব অনুসারে এই অণুগুলো কি সর্বদা কি কম্পমান বা গতিশীল থাকে। এদের পরস্পরের মধ্যে একটা আকর্ষণ জনিত বলও ক্রিয়া করে। তাহলে অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তি আছে। এই গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিই হচ্ছে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। তাহলে গতি শক্তি আর হচ্ছে বিভব শক্তির সমন্বয়ে হয় কি ওটা অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। আবার দেখো আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বল থাকে না, তাই সেক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি অণুগুলোর মোট গতিশক্তির সমান হয়। তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানি, গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি কি জানি, পিভি ইকুয়াল টু 2/3 ই। এখানে তাহলে শক্তি ই এনার্জি, ই হচ্ছে কি লিখতে পারবো 3/2 পিভি। তো ই হচ্ছে সিস্টেমের অণুগুলোর মোট গতিশক্তি, ই হচ্ছে কি অণুগুলোর মোট গতিশক্তি, মোট গতিশক্তি। তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে আমরা লিখতে পারি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ ইকুয়াল টু ই, মোট গতিশক্তি, ই সমান আবার জানি 3/2 পিভি। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআর টি। এখানে যদি আমরা অভ্যন্তরীণ শক্তিকে লিখতে পারি ইউ ইকুয়াল টু 3/2 এন আর টি। তাহলে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এই 3/nRT এইটুক হচ্ছে আবার কি ধ্রুবক বলা যাবে। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্যে ধ্রুবক কখন হবে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য আমরা একটু যদি ধ্রুব হয় তাহলে কি বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপমাত্রার
সমানুপাতিক। তাহলে অভ্যন্তরীণ শক্তি শুধু গ্যাসের তাপমাত্রার উপর নির্ভর করে, চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। তাহলে বলতে পারি যে কোনো নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ এবং আয়তনের উপর নির্ভর করে না। একে বলা হয় কি মেয়ারের উপপাদ্য। মেয়ারের উপপাদ্য বলা হয়। অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আমরা জানলাম। এরপর আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে গ্যাস প্রসারণে কৃত কাজ। গ্যাসের যে প্রসারণ হয় সেটাতে কাজ কিভাবে হয় সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। যে ধরো এটা একটা কি সিলিন্ডার, এর মধ্যে পিস্টন দ্বারা আবদ্ধ কিছু পরিমাণ গ্যাস আছে, এর মধ্যে কিছু গ্যাস আছে। এই গ্যাসের চাপ এবং আয়তন যদি প্রাথমিকভাবে ধরো PI হয় এবং আয়তন হয় যদি VI, এটা হচ্ছে কিন্তু প্রাথমিক অবস্থায়। হ্যাঁ, তারপর এতে কি হলো, গ্যাসের প্রসারণ হলো। গ্যাসের প্রসারণের জন্য কি হবে, কাজ হবে। দেখো পিস্টনটা এখানে ছিল, এখান থেকে এখানে সরে গেলো, তাহলে কি হয়েছে, গ্যাসের প্রসারণ হয়েছে আর এখানে কিছু কাজ সম্পন্ন হয়েছে। তাহলে সেই কৃত কাজের পরিমাণ আমরা নির্ণয় করব, কিভাবে করা যায় সেটা দেখব। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বা আদি চাপ এবং আয়তন। তাহলে শেষ চাপ আর আয়তন কত হবে, প্রাথমিক শেষ চাপ হবে PF এবং VF ধরলাম। তাহলে কাজের পরিমাণ নির্ভর করব। ধরো মধ্যবর্তী কোনো এক অবস্থায় এর চাপ ছিল P, প্রথমে কিন্তু ছিল PI, শেষে ছিল PF। তাহলে মাঝখানে কি হলো সেটা তো আমরা জানি না। মাঝখানে ধরলাম চাপ ছিল P, তাহলে পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয় এবং চাপ তো P ধরলাম মধ্যবর্তী অবস্থায়। ধরো মধ্যবর্তী কোনো এক অবস্থায় চাপ হলো P, ক্ষেত্রফল যদি A হয় তাহলে আমরা লিখতে পারি বল, এখানে ক্রিয়াশীল মোট বল হবে F = PA। এই বলের ক্রিয়ায় পিস্টনের সরণ, এই যে বল প্রয়োগ করা হলো কি হবে, পিস্টনের সরণ হবে, এখান থেকে এখানে চলে যাবে। সরণ হলো কত, dx। সরণ যদি dx হয় তাহলে কৃত কাজ আমরা লিখতে পারবো, কৃত কাজ হচ্ছে dw = F × dx, বা Fকে আমরা কি লিখতে পারি, PA dx। দেখো A dx, এটাকে লিখতে পারি আমরা PV, না এখানে হবে dV। তাহলে dV, তাহলে A dx সমান আমরা কি লিখতে পারি, dV। তাহলে P dV। এটা হলো আয়তন প্রসারণ। এই A dx সমান যে dV পেলাম সেটা হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে গ্যাসের আয়তন VI থেকে VF হয়, তাহলে মোট কাজের পরিমাণ হবে W = ইন্টিগ্রেশন অফ dW। এটাকে লিখতে পারি কি হয়েছে, VI থেকে VF হয়েছে গ্যাসের প্রসারণ। এখানে গ্যাসের দেখো আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে কাজ পেলাম আমরা W = ইন্টিগ্রেশন অফ dW বা ইন্টিগ্রেশন অফ VI to VF P dV। এখন দেখো একটা সূচক চিত্র বা লেখচিত্রের সাহায্যে আমরা কাজের মান নির্ণয় করব। অনেক সময় পরীক্ষায় লেখচিত্র দেওয়া থাকে, সেই চিত্র থেকে কি কাজের মান বের করতে হয়, সেটা কিভাবে পাবো এটা আমরা একটু দেখে নেই। দেখো এখানে PV একটা লেখো, এদিকে হচ্ছে V, এদিকে হচ্ছে P। AB একটা রেখা, তাপগতীয় পরিবর্তন দেখো নির্দেশ করছে। এখানে দেখো তাপগতীয় পরিবর্তন নির্দেশ করছে। এ বিন্দুতে আয়তন প্রথমে ছিল VI এবং চাপ ছিল PI, শেষে হচ্ছে B বিন্দুতে এসে হলো VF এবং PF।
তাপগতীয় পরিবর্তন দেখো নির্দেশ করছে। এখানে চাপ কমে আস্তে আস্তে আয়তন বাড়ছে, চাপ কমছে। তাহলে এ বিন্দুতে প্রাথমিক অবস্থায় হচ্ছে কত আয়তন VI এবং চাপ হচ্ছে PI, এবং বি বিন্দুতে হচ্ছে VF এবং PF। তাহলে গ্যাসের প্রাথমিক ও শেষ অবস্থা যদি হয়, তো এবি রেখার উপরস্থ বিন্দুগুলোর কি মধ্যবর্তী অবস্থা সমানুপাতিক। এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। এইখানে যে মাঝখানের বিন্দু এগুলি কি মধ্যবর্তী অবস্থান নির্দেশ করবে। প্রত্যেকটা বিন্দু কি এখানে আদি এবং শেষ, এই মাঝখানেরগুলি হচ্ছে মধ্যবর্তী অবস্থান নির্দেশ করবে। তাহলে ধরো যে মধ্যবর্তী কোনো এক অবস্থায় এর উপর চাপ P এবং আয়তন যদি V হয়, তো এই অবস্থায় গ্যাসের আয়তন DV যদি বৃদ্ধি পায়, তাহলে গ্যাস কর্তৃক কী পরিমাণ কাজ হবে। আয়তন দেখো কত DV পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে কী তো কাজ আমরা কি লিখতে পারবো এই লেখচিত্র থেকে, যে DW = হবে PdV। কিন্তু PdV হচ্ছে P এবং DV দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। PdV কি P এবং DV দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং গ্যাস AVI-PI অবস্থা থেকে দেখো এই এ অবস্থা থেকে বি অবস্থায় যেতে গ্যাস কর্তৃক মোটকৃত কাজ কত হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ অবস্থা থেকে দেখো এ বিন্দু থেকে কি বি বিন্দুতে যাবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে কৃত কাজ W = আমরা লিখতে পারবো VI VF PdV। তবে PdV এখন লেখচিত্র থেকেও কিন্তু কাজের পরিমাণ এভাবে বের করতে হবে। সিলিন্ডারে দেওয়া থাকলে দেখো সেই কাজের পরিমাণ কিন্তু একই। তাহলে প্রক্রিয়া পথ ও আয়তন অক্ষ দ্বারা সীমাবদ্ধ ABCD ক্ষেত্রের ফরক। এটা হবে এই যে কাজ, এই কাজ যতটুকু পেলাম এটা হচ্ছে কি PdV দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর এ থেকে বিতে যেতে যে কাজ পেলাম সেটা হচ্ছে কি ABCD এই ক্ষেত্রের ক্ষেত্রফল, ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি যে কৃত কাজ শুধু গ্যাসের প্রাথমিক ও শেষ অবস্থার উপরে নির্ভর করে না, এর প্রক্রিয়া পথের উপরেও নির্ভর করবে। প্রাথমিক এবং শেষ অবস্থার উপরে শুধু নির্ভর করবে না, এ কী করবে প্রক্রিয়া যে পথ, কাজ কীভাবে কোন পথে সম্পন্ন হলো সেই প্রক্রিয়া পথের উপরেও নির্ভর করে। এটা হচ্ছে গ্যাস প্রসারণে কৃত কাজের পরিমাপ, এইভাবে আমরা বের করতে পারবো। তারপর আসো আমরা চলে যাই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে আমরা জানবো। যে দেখো আমরা আগে জেনেছি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর কি শক্তি হচ্ছে যার বিনিময়ে কাজ করা যায়। আমরা কাজের বিনিময়ে পাই শক্তি, শক্তির বিনিময়ে কাজ পাই। তাহলে শক্তির রূপান্তর সম্ভব, তাই না, শক্তির রূপান্তর হয়। তাহলে শক্তির রূপান্তরই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। মূলত শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ, অর্থাৎ শক্তির রূপান্তর সম্ভব। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মাধ্যমে শক্তি রূপান্তর সম্ভব, এটা আমরা জানতে পারি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রই হচ্ছে শক্তি নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। 1847 সালে বিজ্ঞানী জুল তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, তবে কাজ এবং তাপ হবে এর কি সমানুপাতিক। তাপ এবং কাজ হবে সমানুপাতিক। কাজ যদি হয় W যদি হয় কিউ পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি W সমানুপাতিক কিউ। এখানে W সমানুপাতিক লিখতে পারি যে কিউ, যে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এটা হচ্ছে যে কে আবার কি বলা হয় যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক সমতা, যান্ত্রিক সমতা। যে পরিমাণ হচ্ছে যে ইকুয়ালটা আমরা লিখতে পারি 4.2 জুল পার কেলভিন। তাহলে তাপ ও কাজকে যদি জুল এককে পরিমাপ করা হয়, তো সেই ক্ষেত্রে যে = 1 হবে।
তাহলে 1 হলে আমরা W ইকুয়াল টু কী লিখতে পারি? W ইকুয়াল টু কিউ। তাপ এবং কাজ দুটি কি একই এককে হতে হবে। জুল এককে যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারবো W ইকুয়াল টু কিউ। কিন্তু সিস্টেমে তাপ সরবরাহ করা হলে তাপ কিন্তু সম্পূর্ণরূপে কখনো কাজে রূপান্তরিত হয় না, অর্থাৎ কোনো যন্ত্রই কিন্তু 100% কাজ দিতে পারবে না। তাই বিজ্ঞানী ক্লসিয়াসের মতে আমরা বলতে পারি যে কোনো সিস্টেম কিউ পরিমাণ তাপ গ্রহণ করার ফলে এর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ডেল ইউ এবং সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজ যদি ডব্লিউ হয়। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ক্লসিয়াসের মতে যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ডেল ইউ এবং সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কাজ যদি ডব্লিউ হয়, তাহলে আমরা তাপ এবং কাজ একই এককে যদি পরিমাপিত হয় তখন আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডব্লিউ। তাহলে কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডব্লিউ, এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। এটা হচ্ছে সাধারণ রূপ। তাহলে দেখো যে সিস্টেম কর্তৃক তাপ গৃহীত হয়েছে এখানে, তাই না? সিস্টেম কর্তৃক যদি তাপ গৃহীত হয় তাহলে কিউ হবে ধনাত্মক। সিস্টেম, দেখো এই কথাগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু মনে রাখতে হবে। সিস্টেম কর্তৃক তাপ গৃহীত হলে কিউ হবে কি ধনাত্মক, কিউ ধনাত্মক। আর সিস্টেম কর্তৃক পরিবেশের উপর যদি কাজ হতে, সিস্টেম কর্তৃক কি হবে পরিবেশের উপর যদি কাজ সম্পাদিত পরিবেশের উপর যদি কাজ সম্পাদিত হয় সিস্টেম কর্তৃক, তাহলে ডাব্লিউ কি হবে ধনাত্মক হবে। আর এটা হচ্ছে অন্তঃস্থ শক্তি যদি বৃদ্ধি পায়, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে কি হবে ডেল ইউ হবে ধনাত্মক। এই কথা তিনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। বৃদ্ধি হবে, কোনো সময় এগুলি কিন্তু নৈবৃত্তিকে হয়তো আসে অনেক সময়। তাহলে কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণের ফলে যদি ডিইউ পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, আমরা যদি এখন বলি যে কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ কি হয়েছে গ্রহণ করা হয়েছে, গৃহীত তাপ হচ্ছে ডিকিউ, আর এরপরে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণের ফলে ডিইউ পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে বাহ্যিক কাজ যদি ডিডব্লিউ হয় তাহলে ব্যবকলনের সাহায্যে আমরা লিখতে পারি ডি কিউ সমান হবে ডিইউ প্লাস ডি ডাব্লিউ। কিন্তু ব্যবকলনের সাহায্যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কীভাবে লিখতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসব এবং এগুলি ভালো করে পড়বে। গাণিতিক কিছু সমস্যা আমাদেরকে